স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। দেশে হামের প্রকোপ বেড়েই চলছে। এখন পর্যন্ত এটি 56 জেলায় ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয় এই তথ্য জানিয়েছে। এই অবস্থায় কাল 30 উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। টিকা পাবে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 3 রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি করা হয়েছে 25 জনকে। স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার জানিয়েছে 19 দিনে হামে আক্রান্ত হয়ে 94 রোগীর মৃত্যু হয়েছে। বাংলাদেশে গত 2 বছরে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার যে ঘাটতি তৈরি হয়েছে সেটাই হামের প্রাদুর্ভাবের প্রাথমিক কারণ। পরিস্থিতি মোকাবেলায় অনেক হাসপাতাল আইসোলেশন কক্ষ চালু করেছে। হামে আক্রান্তের খবর নিয়ে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে হামে আক্রান্তদের চিকিৎসায় বিশেষ কোনো ব্যবস্থা বা উদ্যোগ দেখতে পাচ্ছেন এবং সেখানে হাসপাতালের চিত্র আমাদের জানান। হ্যাঁ আসিফ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ আক্রান্ত নিয়ে রোগীর সংখ্যা দিন দিন আসলে বৃদ্ধি পেয়েছে এবং বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সামনে। কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডক্টর শঙ্করকে বিশ্বাস জানিয়েছেন যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের আক্রান্তর উপসর্গ নিয়ে 3 জন রোগীর মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টা নতুন করে আরও 25 জন রোগী ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত মোট চিকিৎসাধীন রয়েছে 149 জন রোগী এবং সুস্থ হয়ে গত 24 ঘন্টায় বাড়ি গেছেন 3 জন রোগী এবং সর্বমোট এই হাসপাতালে চলতি বছরে মোট 377 জন রোগী ভর্তি হয়েছিলেন এবং এখন পর্যন্ত এই হাসপাতালে চলতি বছরে 38 জন রোগী মৃত্যুবরণ করছে। এর অধিকাংশই শিশু রয়েছে এবং শিশুরের সংখ্যাই বেশি। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এখানে একটি আইসোলেশন ওয়ার্ড করেছেন 40 শয্যা বিশিষ্ট। এছাড়াও যাতে চিকিৎসা সেবা ভালো দিতে পারে এজন্য তারা সার্বিক প্রস্তুতি নিচ্ছে। আসিফ, একটি বিষয় যদি জানিয়ে রাখি যে আগামীকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের যে টিকাদান কেন্দ্র রয়েছে সেই টিকাদান কেন্দ্রগুলোতে আসলে হামের টিকা প্রদান করবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হামের সর্বশেষ খবর। আসিফ। রাজশাহী থেকে ছিলেন ইউসুফ আদনান। আদনান, আপনাকে ধন্যবাদ। আজও দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন অসংখ্য মানুষ। 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর থেকে এই অবস্থা চলছে। সরবরাহে ঘাটতির অজুহাতে অনেক পাম্প তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। সরকার অবশ্য বলছে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে জ্বালানি তেল পাচ্ছেন না। আর যাদেরকে তেল দেওয়া হচ্ছে তারা পাচ্ছেন সীমিত আকারে। ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে 4টি গ্রামের বাসিন্দাদের মধ্যে আজ দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে। যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। এর মধ্যে পুলিশের এক সদস্য সহ 11 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত 3 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ফুটবল খেলার আয়োজন ঘিরে শুক্রবার মাইকিং করা হচ্ছিল, যা নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকালে শুরু হয় সংঘর্ষ, চলে রাত পর্যন্ত। আজ সকালে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। যৌথ বাহিনী দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বজ্রপাতে দেশে গড়ে প্রতি বছর 300-র বেশি প্রাণহানি ঘটছে। হাওড়াঞ্চল ও উপকূলীয় এলাকায় এটি বেশি ঘটে। বিশেষজ্ঞরা বলছে, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ু দূষণের কারণে বজ্রপাত বেড়ে যায়। দেশে গত কয়েক বছর প্রাক বর্ষা ও বর্ষায় বজ্রপাত ও নিহতের সংখ্যা ছিল উল্লেখ করার মতো। ঝড় বন্যার মতো দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে বজ্রপাত, আর তা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গাছ কাটা, বন উজাড়, অপরিকল্পিত নগরায়ন, বায়ু দূষণ, নদী ভরাট চলতে থাকায় অত্যধিক মাত্রায় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বাতাসে ধূলিকণা বাড়ছে, যা বজ্রপাতের পরিবেশ তৈরি করে। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় শতকরা অন্তত 12 ভাগ। এই বজ্রপাতের প্রবণতা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বেড়ে গেছে। আমরা 2015 সাল থেকে
26 সাল পর্যন্ত আজ পর্যন্ত আমরা হিসাব করেছি যে প্রায় 300-র অধিক লোক প্রতি বছরই মারা যাচ্ছে। আমি অবশ্যই বলবো বনায়ন তো অবশ্যই কমে যাওয়া একটা বড় কারণ। আমাদের যেমন আগে দেখবেন যে প্রত্যেকটা গ্রামে তাল গাছ, সুপারি গাছ, বড় বড় উঁচু উঁচু গাছ থাকতো, যেগুলো সরাসরি যখন বজ্রপাত হতো সরাসরি ওইটার উপরে এফেক্টটা পড়তো, মানুষ সুরক্ষা পেয়ে যেত। তো এখন তো আপনি উঁচু গাছই পাবেন না গ্রামগুলোতে। এখন পৃথিবীতে টেম্পারেচার বাড়ছে বেশি, এটা তার অন্যতম উদাহরণ হলো বজ্রপাত। বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে মাঠে কাজ করার সময় কৃষকরা এর শিকার হন। এক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটা ট্র্যাকিং এরকম একটা সেন্টার করা উচিত, যে কী হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, কেন হচ্ছে, যে গবেষণা করা, বরাদ্দ দেওয়া উচিত। এবং ওখানকার যারা স্টুডেন্ট আছে যারা এ নিয়ে গবেষণা করবে তাদেরকে অ্যাপয়েন্ট করা উচিত সচেতনতা বাংলাদেশে বাড়ানোর জন্য। এই বজ্রঝড় সংক্রান্ত সামাজিক সচেতনতাকে এটা সামাজিক আচারে পরিণত করতে হবে। আপনারা যখন খোলা মাঠে কাজ করবেন, মাঝে মধ্যে উত্তর পশ্চিম দিকের আকাশে তাকাবেন, ফুলকপির মতো উচ্চতা বিশিষ্ট মেঘ যদি তৈরি হয় তখন সাবধানতা অবলম্বন করবেন, এবং শব্দ যখন শুনবেন তখন দৌড়ে কাছাকাছি ঘরে যাবেন, ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। তারা বলছেন বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়, তাই ঘন কালো মেঘ দেখা দিলে ঘরে থাকাই নিরাপদ। সাধারণত ঝড় বৃষ্টির সময় অনেকেই উঁচু গাছপালার নিচে আশ্রয় নেন, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন বজ্রপাতের সময় উঁচু গাছপালার নিচে দাঁড়ানো নিরাপদ নয় ও পানির জলাশয় থেকে দূরে থাকতে হবে। সেই সাথে মোবাইল কিংবা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন তারা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ভূপাতিত যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে শুক্রবার রাতেই দেশটিতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের সেনারা। নিখোঁজ পাইলটকে খুঁজতে ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে প্রতিযোগিতা চলছে। নিখোঁজ ওই ক্রুকে জীবিত ধরিয়ে দিলে $66,000 পুরস্কার ঘোষণা করেছে তেহরান। এর আগে একদিনে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, দক্ষিণাঞ্চলের আকাশে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি F-15 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে সেনারা। পরে ক্রুদের উদ্ধারে আসা A-10 মডেলের আরেকটি যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে টিকে থাকার ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। থাইল্যান্ডে খেলা শুরু হবে বেলা 3টায়। নিজেদের ভুলের কারণেই থাইল্যান্ডের বিপক্ষে 3-2 গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের আসর শুরু করে বাংলাদেশ। তবে আগের ম্যাচে সেই ভুলগুলো শুধরে নিয়ে চীনের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে অবশ্য বেশ আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা। এদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামকে 3-0 গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে আছে চায়না। টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে খেলার রেকর্ড সামনে রেখে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আন্তর্জাতিক বিরতির আগে আর্সেনালকে হারিয়ে লিগ কাপ শিরোপা জিতেছিল সিটি। গার্দিওলার আশাবাদী মোমেন্টাম ধরে রেখে এফএ কাপ ও প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে নিতে পারবেন তারা। 2016 সালে গার্দিওলা কোচ হয়ে আসার পর ইংলিশ ফুটবলে দাপট দেখাচ্ছে সিটি। এই সময়ে 6টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে তারা, 2বার জিতেছে এফএ কাপ ও 5বার লিগ কাপ। স্প্যানিশ কোচের জন্য প্রবল প্রতিপক্ষ হিসেবে লড়াই করছে লিভারপুল। লিভারপুলের বিপক্ষে কোচ হিসেবে 26 ম্যাচে গার্দিওলার জয় কেবল 9টি, ড্র 7টি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।